হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে চক্রবৃদ্ধি সুদের 4 নাম্বার ক্লাস। অলরেডি 3টে ক্লাস কিন্তু করানো হয়ে গিয়েছে। যদি কেউ সেই 3টে ক্লাস না দেখে থাকো, আগে সেই 3টে ক্লাস দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখো। তাহলে চক্রবৃদ্ধি সুদ নিয়ে কিন্তু আর কোনো রকম প্রবলেম থাকবে না এবং অঙ্কগুলো খুব সহজ ভাষায় তুমি বুঝতে পারবে। তো দেখো, আজকের অঙ্কগুলো একটু আলাদা রকম, মানে আগে যে অঙ্কগুলো করা হয়েছে তার থেকে একটু আলাদা। এবার কি আলাদা বলতো? আগের কোশ্চেন গুলোতে বলা থাকতো কি সুদের হার 5% বা সুদের হার 10%, মানে কি যতটা টাইমের জন্য টাকাটা রাখা ছিল অতটা টাইমের জন্য সুদের হার হচ্ছে অতটাই পার্সেন্ট, মানে 5% হলে 5%, 10% হলে 10%। ধরো একটা যদি এক্সাম্পল দিই যে 5,000 টাকার 2 বছরের জন্য 5% হারে চক্রবৃদ্ধি সুদ কত, তার মানে কি 5% যে হারটা সেটা 2 বছরের জন্যই অ্যাপ্লিকেবল। এবার যদি বলে দেয় যে 5% দেবে ফার্স্ট বছরে, 6% দেবে সেকেন্ড বছরে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে কি এখানটায় যত বছরের জন্য রাখা আছে, ধরো 3 বছরের জন্য রাখা আছে, বলা আছে কি প্রথম বছরে দেবে R1%, দ্বিতীয় বছরে দেবে R2%, তৃতীয় বছরে দেবে R3%। তাহলে তৃতীয় বছরের শেষে গিয়ে চক্রবৃদ্ধি সুদ কত? মানে এইরকম ভাবে অঙ্কগুলো থাকবে কি প্রত্যেকটা বছরের ক্ষেত্রে সুদের হারটা আলাদা। তাহলে এই অঙ্কগুলো করব কিভাবে? এর জন্য সামান্য একটু আলাদা একটা ফর্মুলা আছে, সেটা একটু মনে রাখতে হবে। তো ফর্মুলাটা কি দেখে নেওয়া যাক। তো ধরো লিখছি কি, যে ধরি আসল, তাহলে আসল কত হচ্ছে? আসল P টাকা, এটা বলা আছে। আর কি বলা আছে? বলা আছে কি সময় 3 বছর, তাহলে সময় কত দেওয়া আছে? 3 বছর। আর বলা আছে কি 3 বছরে ফার্স্ট বছর সুদের হার কত দেওয়া আছে? যে ফার্স্ট বছরে সুদের হার দেওয়া আছে R1%। সেকেন্ড বছরে সুদের হার বলা আছে কি বছরে সুদের হার R2%। আর কি বলা আছে? তৃতীয় বছরে থার্ড বছর সুদের হার R3%। তাহলে বলেছে কি যে তৃতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সুদটা কত হবে বা শুধু চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তো ডিরেক্টলি তো চক্রবৃদ্ধি সুদ বের করা যায় না, আগে কি বের করতে হয়? সমূল চক্রবৃদ্ধি, দেন চক্রবৃদ্ধিটা বের করি আমরা। তো এখানটায় ফর্মুলাটা কি হবে বলতো? তাহলে সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা একটু চেঞ্জ, কি হতো? P ইন্টু 1 প্লাস R1/100। এখানটায় আমরা কি লিখতাম? যত বছরের জন্য সেটাই লিখতাম। তো R1 কটা বছরের জন্য? জাস্ট ফার্স্ট বছরটা, মানে 1 বছরের জন্য, ইন্টু 1 প্লাস R2/100। R2 1 বছরের জন্য আছে, মানে শুধু সেকেন্ড বছরটার জন্য, তার মানে এর সময়টাও হচ্ছে কিন্তু 1 বছরই। আর একটা কি তৃতীয় বছরের জন্য কত? R3, তাহলে R3/100 এত টাকা। এটা হয়ে গেল কি সমূল চক্রবৃদ্ধি। এই পুরোটা ক্যালকুলেট করে নিয়ে তার থেকে আসলটা অর্থাৎ পি কে বিয়োগ করে দিলেই কিন্তু চক্রবৃদ্ধি সুদটা পাওয়া যাবে। এবার এই ফর্মুলাটা তো মুখস্থ করে নেওয়া গেল, কিন্তু একবারও কি মনে প্রশ্ন আসছিল যে ফর্মুলাটা আসলো কোথা থেকে? দেখো এখানটা একটু ফর্মুলাটাকে এলাবোরেট করি। তো দেখো এখানটায় যদি আমি এই জিনিসটা মনে করতাম নেই, মানে কি সেকেন্ড বছর থার্ড বছর নেই, শুধুমাত্র 1 বছরে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কি এতটা হয়ে যেত? এইটুকুনি। তো এইটুকুনি কি হতো? যদি 1 বছরের জন্য টাকাটা রাখতো, তাহলে 1 বছরের শেষে তার সমূল চক্রবৃদ্ধি এটা হয়ে যেত। এটাই কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে তার আসল হতো। তাহলে দেখো এইখানটায় এটা ফার্স্ট বছরের পরে, ফার্স্ট বছর পরে আসল। আমরা এটা আগের অঙ্কগুলোতে জেনেছিলাম কি যে প্রত্যেক বছর কি চক্রবৃদ্ধিতে আসলটা চেঞ্জ হয়। এবার ফার্স্ট বছরের পরে এই আসলটা কি 1 বছরের জন্য থাকছে, মানে এটা হয়ে যাচ্ছে তার সুদ। তার মানে দ্বিতীয় বছরের পরে সমূল চক্রবৃদ্ধি কিন্তু হয়ে যাচ্ছে এই পুরোটা। তার মানে কি এই ব্লু কালি দিয়ে যতটা আমি আন্ডারমার্ক করলাম, এটা কি হয়ে গেল? দ্বিতীয় বছরের সুদ। তাহলে দ্বিতীয় বছর পরে আসল। আর এই আসলটা কত বছরের জন্য ছিল? তৃতীয় বছর, জাস্ট একটা বছরের জন্য ছিল, তাই কিন্তু এটা তার মধ্যে অ্যাড হয়ে গেল। তাহলে কি এখানটা ফর্মুলাটাকে জাস্ট আসল চেঞ্জ হচ্ছে, তার উপরে সুদটা পড়ছে। মানে কি ফর্মুলাটাই ছিল না যে আসল
গুণন 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। দেখো এই জিনিসটাই কিন্তু বারবার রিপিট করা হচ্ছে যে আসল কত, আর কত, আর টি কত। যেহেতু এটা কি প্রতি বছর, ফার্স্ট বছর, সেকেন্ড বছর, থার্ড বছর, মানে প্রত্যেকটা এক এক বছরের জন্য, তাই এগুলোর পাওয়ারে কিন্তু আর কিছু নেই। এত ডিটেলে যদি কারো জানার ইচ্ছে থাকে তো এটা দেখতেই পারো, আর যদি এত কিছু জানার না ইচ্ছে থাকে জাস্ট ফর্মুলাটা একটু বুঝে নাও, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এত ডিটেল জানার দরকার নেই, প্রথম বছরের আসল কত, তৃতীয় বছরের আসল কত জানার দরকার নেই। জাস্ট কত বছরের জন্য দিয়েছে, যদি 2 বছরের জন্য দিত তাহলে এইটা হতো না, R1 আর R2 অব্দি হিসাব হতো। যদি 4 বছরের জন্য দিত তাহলে এখানটা আর একটা 1 প্লাস R4/100 এটা চলে আসতো। জাস্ট এইটুকুনি ব্যাপার। তাহলে ফর্মুলা তো জানা হয়ে গেছে, এবার অঙ্কগুলো কিভাবে সলভ করা হয় সেটা দেখে নি। তো দেখো 14 নম্বর অঙ্কটায় কি বলা আছে পড়ে নি। 13 নম্বর অব্দি কিন্তু অলরেডি করা হয়ে গেছিল, তাই আজকে 14 নম্বর থেকে শুরু করছি। কি বলা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা লিখতে বলেছে। তাহলে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তাহলে লিখে নি। তো কি বলা আছে দেখো, আসল, তাহলে লিখে নি। আসল বলা আছে কত, আসল বলা আছে 6,000 টাকা, তাহলে 6,000 টাকা এটা দেওয়া আছে আসল। আর বলা আছে কি 2 বছরের জন্য টাকাটা রাখা ছিল, প্রথম বছর 7% আর দ্বিতীয় বছর 8% হারে সুদ দেওয়া হয়েছে। তাহলে লিখে নি প্রথম বছরের সুদ, তাহলে প্রথম বছরের সুদ R1, এটাকে R1 বলে নিচ্ছি। তাহলে R1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 7%। আর দ্বিতীয় বছরের সুদ, তাহলে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ এটাকে R2 বলি। R2 দেওয়া আছে কত, 8%। 2 বছরের জন্য রাখা ছিল টাকাটা, সেজন্য কি প্রথম বছর আর দ্বিতীয় বছর দেওয়া আছে। এবার বলা আছে কি যে এই 2 বছর পরে এর চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করি। তো দেখো দুভাবেই করা যায়, সমূল চক্রবৃদ্ধি বের করেও করা যায়, আর যদি তোমরা একটু ভালোভাবে শিখে যেয়ে থাকো তাহলে কিন্তু আমরা সরাসরি চক্রবৃদ্ধি সুদ লিখে করতে পারি। তো চক্রবৃদ্ধি সুদের কি ফর্মুলা, ফর্মুলাটা তাহলে লিখে নি। তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এইখানটায় তাহলে কি হয়ে যাবে, পি 1 প্লাস, যেহেতু 2 বছর তাহলে R1/100 ইন্টু 1 প্লাস R2/100, এটা হয়ে গেল কি পুরোটা সমূল চক্রবৃদ্ধি। যেহেতু আমরা ডিরেক্টলি চক্রবৃদ্ধি সুদ করছি সেই জন্য কিন্তু মাইনাস পি একবারেই লিখে দেওয়া হলো এইখানটায়। তাহলে কি এবার মানগুলো বসাবো, বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এইখানটায় দেখো এটা পি এর মান দেওয়া আছে কত, 6,000 গুণন 1 প্লাস R1 কত 7/100, এখানে 1 প্লাস 8/100 মাইনাস 6,000 এত টাকা। এই পুরোটা কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। তো আগের ক্লাসগুলোতেই বলেছিলাম কি এই 8 আর 10 কিন্তু কাটবো না, তাহলে কি বিশাল বড় কাটাকাটি হয়ে যাবে। তো এটা লসাগু করে নি, তাহলে এখানে হয়ে গেল কি 6,000 গুণন 100, যদি লসাগু হয় তাহলে 100 যোগ 7 মানে হয়ে গেল 107, গুণন এখানেও যদি 100 লসাগু হয় তাহলে 100 যোগ 8 তাহলে হয়ে গেল 108 বিয়োগ 6,000। তাহলে বলো তো কার কাজ আগে করব, এটা কিন্তু আমাদের ছোটবেলার জিনিস একদম। আমরা কি জানি যে গুণের কাজ কিন্তু বিয়োগের আগে করতে হয়। তাহলে এই পুরোটাকে আগে সলভ করে নি। এইবার দেখি কাটাকাটিটায় প্রথমে 0 0 গুলোকে কাটি, তাহলে একটা দুটো, একটা দুটো, আর একটা কাটবে। এবার দেখো 10 কে কাটবো না, কারণ গুণ করে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে গুণ কার কার করতে হবে, 107 আর 108 গুণটা করে নি। তাহলে তাহলে 107 গুণন 108, 7 আসতে 56, 8 অক্ষে 8, 0 দিয়ে গুণ করলে 0 0 0, আর 1 দিয়ে গুণ করলে 107। তাহলে হয়ে গেল কত, 6 5, 8 আর সাথে 15, 1 1 হয়ে গেল। আর কি এর সাথে 6টা গুণ করে দিই, তাহলে গুণন 6, তাহলে 6 6 36, সাথে থাকলো 3,
5 6 30 আর 3 33, হাতে থাকলো 3, আবার 3 আর 30 33, হাতে থাকলো 3, 6 1 6 আর 3 9 আর 6। তাহলে হয়ে গেল কত এখানটায়? 6 9 3 3 6। আর নিচে যেহেতু 10 ছিল সেই জন্য এক ঘর আগে দশমিক, এত বিয়োগ 6000 টাকা। এইবার কি প্রথমের গুণগুলো করা শেষ, এবার জাস্ট বিয়োগটা করব, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা মুছে দিই। তো এবার দেখো 6000 যদি বিয়োগ করা হয়, পয়েন্টের পরে তো কিছু নেই, তাহলে পয়েন্টটা থাকলো, তিনটে জিরো আছে, তাহলে এই তিনটে সংখ্যা যেরকম আছে সেরকমই থাকবে, 3 3 আর 6 6 তো মিলে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 933.6। এত টাকা হচ্ছে 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ। 15 নাম্বারটা কি বলা আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তার মানে একই অঙ্ক, চলো একবার করে নি, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এইখানটায় কত দেওয়া আছে? আসল বলা আছে 5000 টাকা, তাহলে লিখে নি এটা। তাহলে আসল ইজ ইকুয়াল টু 5000 টাকা। তারপরে কি দেওয়া আছে? 2 বছরের জন্য রাখা হয়েছে টাকাটা, প্রথম বছরে 5% আর দ্বিতীয় বছরে 6%। তাহলে লিখে নি। তাহলে প্রথম বছরের সুদের হার, তাহলে প্রথম বছর সুদের হার কত বলা আছে? R1 is equal to 5%। আর দ্বিতীয় বছর সুদের হার, তাহলে দ্বিতীয় বছর সুদের হার R2 is equal to দেওয়া আছে 6%। তো বলা আছে কি যে 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? তাহলে একই রকম ফর্মুলাটা লিখে নি। তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ is equal to ফর্মুলা কি? P into 1 plus R1 by 100 into 1 plus R2 by 100 সমূল চক্রবৃদ্ধি হলো মাইনাস আসল, মানে মাইনাস পি, এত টাকা। তাহলে এটা হয়ে গেল কিন্তু চক্রবৃদ্ধি সুদের ডিরেক্ট ফর্মুলা। এবার কি করব? এর মধ্যে মান বসাবো, মান বসিয়ে ক্যালকুলেশন করবো, তাহলেই হয়ে গেল। তো চলো মানগুলো বসাই। তাহলে পি এর মান কত? 5000 টাকা। তাহলে 5000 1 প্লাস R1 মানে 5 বাই 100, 1 প্লাস R2 6 বাই 100 মাইনাস পি মানে 5000, এত টাকা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে এবার কি করি? লসাগুটা করে নি। তাহলে 5000 গুণন এখানে 100, তাহলে 100 যোগ 5, তাহলে হয়ে গেল 105, গুণন 100 লসাগু 100 যোগ 6, তাহলে হয়ে গেল 106, বিয়োগ 5000, এত টাকা। তাহলে প্রথমে কি করতে হবে? কাটাকাটি করি, একটা দুটো একটা দুটো, এইখানটা সরি পরের শূন্যটা কেটে নি, এটা থাক, পরের শূন্যটা কাটলাম, শূন্য কেটে গেল। এবার দেখো এখানটায় কিন্তু আমরা কাটাকাটিটা করতে পারি। কেন করতে পারি? কারণ 5 দিয়ে যদি 10 কে কাটি 2 আসবে। এবার 2 দিয়ে কিন্তু 106 কে কাটা যায়। তাহলে এই 2 দিয়ে যদি আমি আবার 106 কে কাটি, তাহলে হয়ে যাবে কি 5 আর এখানে 3, 53। তাহলে দেখো নিচে কিন্তু আর কিছু থাকছে না, মানে আমার গুণ করে নিয়ে তারপরে ভাগ করার ব্যাপার নেই। তাহলে 105 কে শুধু 53 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আরেকটু সহজ হলো। 3 5 15, হাতে থাকলো 1, 1 বসে গেল, 3 অক্ষে 3, গুণন 5 দিয়ে গুণ করো, 5 5 25 আর 5, তাহলে হয়ে গেল কি 5 6 5 5। তাহলে কত হয়ে গেল এখানটায়? 5 5 6 5 বিয়োগ 5000। তাহলে যেখানটায় দেখবো যে নিচটা পুরোপুরি কাটাকাটি করা সম্ভব, সেই সব অঙ্কেই কিন্তু কাটাকাটি করব, বাদ বাকি ক্ষেত্রে করবো না। তাহলে আমাদের ভাগ করতে হবে। আগের দিন কিন্তু একটা অঙ্কে এরকম প্রবলেম হয়েছিল, তাই বারবার করে বলছি এটা। তো এখানে বিয়োগ করে দাও, তাহলে 3টে শূন্য, তাহলে 3টে নাম্বার থাকবে, তাহলে 6 5
তাহলে 5 6 5 আর 5 5 তো কেটে গেল, তাহলে এতই হচ্ছে অ্যান্সার। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে কি 565 টাকা। 16 নাম্বারটা কি বলা আছে, কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে দিয়েছে এখানটায়। তাহলে এখানে মূলধনও জানা নেই, আবার বার্ষিক সুদের হারটাও জানা নেই, কিন্তু এই দুটো যেহেতু জানা নেই সেই জন্য কিন্তু দুটো কন্ডিশন দেওয়া আছে। কি বলা আছে, 1 বছরের সরল সুদ দেওয়া আছে আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে যে দুটো জানা নেই সেই দুটোকে আগে ধরে নি, তাহলে আসল জানা নেই আর সুদের হার জানা নেই। তাহলে ধরে নি, ধরি আসল সমান সমান পি টাকা, সমান সমান পি টাকা। আর কি জানা নেই, সুদের হার জানা নেই। তাহলে সুদের হার কত বলা আছে, ধরে নি কি সুদের হার হচ্ছে R%। এবার কি দেওয়া আছে, 1 বছরের সুদ দেওয়া আছে 50 টাকা মানে সরল সুদ, আর 2 বছরের চক্রবৃদ্ধি দেওয়া আছে 102 টাকা। তাহলে এই কন্ডিশন দুটো আগে লিখে নি। তো কি বলা আছে, 1 বছরের সরল সুদ, তাহলে 1 বছরের সরল সুদ এটা কত বলা আছে, 1 বছরের সরল সুদ বলা আছে কত, 50 টাকা। তাহলে আমরা কি সরল সুদের যে ফর্মুলাটা জানি সেটাই বসিয়ে দিই এখানটায়। সরল সুদের ফর্মুলা কি হয়, P/100 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 50। এবার দেখো এখানটায় না তো পি জানা আছে না তো আর জানা আছে, শুধু কি জানা আছে, টিটা জানা আছে যে 1 বছর। তাহলে জাস্ট টি এর মানটাই এখানটায় বসাতে পারবো। তাহলে পি ইন্টু আর, ওয়ানটা লিখছি না, তাহলে হয়ে গেল কত, 5000। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের কাছে নাম্বার 1 কন্ডিশন। এবার নাম্বার 2 কি বলা ছিল, চক্রবৃদ্ধি সুদ বলা ছিল 102 টাকা। তাহলে ওটা লিখে নি, চক্রবৃদ্ধি সুদ বলা আছে কত, 102 টাকা। আর কত বছরের এটা বলা আছে কি 2 বছরের। তাহলে ফর্মুলা লিখি একবারে, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি বলতে 2 হয়ে যাবে, মাইনাস পি ইজ ইকুয়াল টু 102। বাস এইটুকুনি কিন্তু জানা আছে, এর থেকে বেশি আর ক্যালকুলেশন এখানে করা যাবে না, কারণ না তো 100 এর সাথে আর যোগ করা যাবে, কারণ আর এর তো মান জানা নেই। এবার একটা কাজ কি করা যেতে পারে, এই জায়গাটা একটু ক্যালকুলেট করে নিই। মানে পি হলো, এখানে লসাগুটা নিয়ে নিলাম 100, এখানে হয়ে গেল কি 100 যোগ আর, এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস পি ইজ ইকুয়াল টু 102। ব্যাস এইটুকুনি করা যেতে পারে, এরপরে দেখা যাক কি করা যায়। এই সাইডে করছি ক্যালকুলেশনটা। তো এইখানটায় দেখো সব থেকে ইজি কি, এই হোল স্কোয়ারের ফর্মুলাটা বসিয়ে দিই। তাহলে কি দেওয়া আছে, এখানে পি আছে, এখানে দেখো কি দেওয়া আছে, বলা আছে কি 100 প্লাস আর এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার। ফর্মুলা কি হয় বলতো, এ প্লাস বি এর হোল স্কোয়ারের এতদিনে কিন্তু তোমাদের জেনে থাকার কথা। কি হয়ে যায় এটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই কিন্তু এখানটায় বসাতে হবে, যেহেতু কি 100 প্লাস আর পুরোটার হোল স্কোয়ার বলা আছে। তাহলে এখানে এ বলতে কত 100 আর বি বলতে আর, তাহলে পি তো থাকলেই, তাহলে 100 এর স্কোয়ার, তাহলে 100 এর স্কোয়ার প্লাস 2, এ বলতে 100, বি বলতে কত আর, প্লাস বি স্কোয়ার মানে আর এর স্কোয়ার। আর নিচেও দেখো কি আছে, নিচেও কিন্তু 100 এর স্কোয়ার, তাহলে 800 তো একটাই আছে, তাহলে 100 এর স্কোয়ার বসিয়ে দিই। আর কি মাইনাস পি ইজ ইকুয়াল টু 102। এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এইটা মুছে দিই স্কোয়ারের ফর্মুলাটা, এটা একটু মনে রেখে দিও, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক কাজে লাগে। তো এখানটায় কি করছি, লসাগু করে দিই। তাহলে লসাগু কত হয়ে যাবে, 10,000ই লসাগু হবে। তাহলে 10,000, এখানটায় কি পি দিয়ে তাহলে প্রত্যেকটা গুণ হবে, কারণ কি এরা প্রত্যেকে গুণ ছিল পি এর সাথে। তাহলে 100 স্কোয়ার মানে 10,000 পি হলো। তারপর এখানে 208 ছিল, পিটা গুণ হলো, তাহলে প্লাস 200 পি আর, প্লাস এখানেও দেখো পি দিয়ে আর স্কোয়ার গুণ হবে। এবার একটু কায়দা করে আর স্কোয়ারকে লিখছি কি আর ইন্টু আর,
তো এখানটায় লিখছি কি পি আর স্কোয়ার না লিখে লিখছি কি পি আর গুণন আর। এই জায়গাটা একটু টেকনিক্যালি লিখলাম, কেন লিখলাম সেটা পরের লাইনে বুঝতে পারবে। তো এইখানটায় তারপরে কি হয়ে গেল মাইনাস 10,000 পি, এই পুরোটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 102। এবার দেখো এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, কোনটা এটা, প্লাস 10,000 পি মাইনাস 10,000 পি। এবার দেখো আমরা 1 নম্বরে কিন্তু অলরেডি পি আর এর মানটা বের করে রেখেছি। এবার এখানটায় একটা পি আর আছে, এই পি আরটা এখানে একটা পি আর আছে, তাহলে এই দুটো পি আর এর জায়গায় কি করছি আমরা পি আর এর মানটা বসিয়ে দিই, তাহলে কিছুটা ক্যালকুলেট করা যাবে। তাহলে এখানটায় মানটা বসাই, তাহলে কি হচ্ছে এখানে 200 গুণন পি আর এর মান 5,000, 5,000 যোগ 5,000 গুণন আর, আর এই 10,000টা কি 102 এর সাথে গুণ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 102, 1 2 3 4, চারটে শূন্য হয়ে গেল। এবার দেখো এটার মধ্যে শুধুমাত্র আর আছে, তাহলে সংখ্যাগুলোকে একদিকে রাখি আর আটটাকে একদিকে রাখি, তাহলেই আটটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইদিকে আমি রাখছি কি 5,000 আর, আর এইদিকে নিয়েছি 102, চারটে শূন্য বিয়োগ 2 আর 5 গুণ করলে কত হয়ে যায় 10, আর কটা শূন্য ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো কত পড়ে থাকলো, এইদিকে 5,000 আর, আর এইদিকে চারটে শূন্য চারটে শূন্য, তাহলে এই চারটে শূন্য কমন, তাহলে চারটে শূন্য লিখে দিই। যদি বিয়োগ করতে অসুবিধা হয় নিচে নিচে লিখেও কিন্তু বিয়োগ করতে পারো। আর এখানে কি পড়ে থাকলো 102 থেকে 100 বিয়োগ করলে তাহলে হয়ে গেল কি 2, তাহলে আর ইজ ইকুয়াল টু 20,000 নিচে 5,000। তাহলে কাটাকাটি করি, এখানটায় কটা শূন্য কাটবে, তিনটে, তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 5 দিয়ে 20কে কাটো, তাহলে হয়ে গেল 4। তাহলে আমরা কি পেলাম, আর ইজ ইকুয়াল টু 4, মানে আর এর মান হয়ে গেল 4%। পিও দরকার ছিল, তাহলে 1 নং এ কি পি গুণন আর আছে, তাহলে কি লিখবো 1 নং থেকে পাই। কি পাবো 1 নং থেকে, পাবো হচ্ছে পি এর মানটা। অতএব পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 5,000 ভাগ আর, এখানটায় আর এর মানটা বসিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে 5,000 বাই 4 কাটি, তাহলে প্রথমে হবে 1, 10 থাকলো 2, 8 বার, তাহলে কি 2 থাকলো 20, 5 0, তাহলে হয়ে গেল কত 1250 টাকা। তাহলে এখানটায় কি লিখবো যে অ্যান্সার আসল সমান সমান 1,250 টাকা, আর কি সুদের হার, সুদের হার ইজ ইকুয়াল টু 4%। তাহলে এটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব একটা বড় না, জাস্ট যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেই দুটো কন্ডিশন নিয়ে কাজ করলে আর নির্ভুলভাবে ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, এবং খুব একটা কিন্তু বেশি জটিল ক্যালকুলেশন নয়। একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। এরপরে 17 নাম্বার, 17 নাম্বারেও দেখো একই রকম 16 নাম্বারের মতনই, আর 16 আর 17 কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু এখন একটু কি ডিরেক্ট অঙ্ক না এসে এখন একটু কনসেপচুয়াল অঙ্ক আসে, তো এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে। তো কি বলা আছে দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, মানে আগেরটা 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি বলা ছিল, এখানটা বলে দিয়েছে 2 বছরেরই সরল সুদ, 2 বছরেরই চক্রবৃদ্ধি সুদ 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হিসাব করে লিখি। তাহলে একই রকম, তাহলে দুটোই ধরে নিতে হবে, যে ধরি আসল পি টাকা আর সুদের হার হচ্ছে 8%। তাহলে ধরে নি, ধরি আসল, তাহলে ধরি আসল সমান সমান পি টাকা, আর কি ধরবো যে সুদের হার, সুদের হার 8%। তাহলে এই দুটো লেখা হয়ে গেল। এবার কি কি কন্ডিশন দেওয়া আছে, বলা আছে কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদ।
তাহলে লিখে নি ফার্স্ট কন্ডিশন। তাহলে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ দেওয়া আছে কত, 8,400 টাকা, এত টাকা। তাহলে আমরা কি জানি, সরল সুদের ফর্মুলা জানি কি, পি আর টি যেহেতু 2 বাই 100 ইজ ইকুয়াল টু 8400। তাহলে এখানটায় কি 2 দিয়ে 100কে কাটাকাটি করি, তাহলে হয়ে গেল কি 50। এবার কি গুণ করে দিই, তাহলে কি পাবো, পি গুণন আর, এই মানটা পেয়ে যাব। তাহলে পি আর 50 দিয়ে পুরোটাকে গুণ হবে, তাহলে 5 4 20, শূন্য হাতে থাকলো 2, 5 8 40 আর 2 42। আর এখানটায় কি শূন্য ছিল একটা, দুটো, তিনটে, তাহলে পি আর এর মান পাওয়া গেল এটা। তাহলে এই নাম্বারটাকে 1 নাম্বার বলে দিলাম। এবার কি বলা আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে ওটাও লিখে নি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত বলা আছে, 8,652 টাকা, এটা দেওয়া আছে। তাহলে 8,652 টাকা। সেম ভাবে এটারও ফর্মুলা বসাবো আর কি ক্যালকুলেশনটা করব 8,652 টাকার। তাহলে এখানটায় কি ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি ইজ ইকুয়াল টু 8652। আগের অঙ্কের মতনই কি প্রথমে লসাগু করবো, দেন স্কোয়ারের ফর্মুলা বসাবো। তাহলে কি এখানে পি, এখানে হয়ে গেল 100 লসাগু, 100 যোগ আর তার হোল স্কোয়ার মাইনাস পি ইজ ইকুয়াল টু 8652। কি বলেছিলাম এখানটায়, যে হোল স্কোয়ারের ফর্মুলাটা বসবে, এ প্লাস বি হোল স্কোয়ার, সেম ফর্মুলা। তাও একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি, কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাকে যদি দুটো জিনিস থাকে যাদেরকে যোগ করা পসিবল নয়, তাদের স্কোয়ার বের করতে হলে এটা বের করতে হয়। যদি এখানটায় দুটো সংখ্যা থাকতো যে 100 যোগ 6, তাহলে কিন্তু আর এটা করার দরকার ছিল না, তাহলে ওখানে ডিরেক্টলি 106 স্কোয়ার করে দিলেই হতো। যেহেতু এখানটায় 100 আর 8 যোগ করা পসিবল নয়, সেই জন্য আমরা হোল স্কোয়ারের ফর্মুলাটা বসাবো। তো বসিয়ে নিই এখানটায়, তাহলে পি ইন্টু 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু আর প্লাস আর এর স্কোয়ার, তাহলে এই পুরোটা হয়ে গেল কি হোল স্কোয়ার, আর নিচে 100 হোল স্কোয়ার, তাহলে 100 হোল স্কোয়ার হয়ে গেল 10,000 বিয়োগ পি সমান সমান দেওয়া আছে 8652। তাহলে ক্যালকুলেশনটা এই সাইডটাই করছি, 100কে স্কোয়ার করে নি, তাহলে পি গুণন, তাহলে কি 100 স্কোয়ার হয়ে গেল কত, 10,000 প্লাস 2 গুণন 100 মানে 200 আর যোগ আর এর স্কোয়ার বাই 10,000 বিয়োগ পি সমান সমান কত দেওয়া আছে, 8652। তাহলে একই রকম ভাবে এবার হোল স্কোয়ারটা বসানো কমপ্লিট। তাহলে এবার কি লসাগু করছি, তাহলে হয়ে গেল কত, 10,000, এখানটায় হয়ে যাচ্ছে 10,000 পি প্লাস 200 পি আর, আর একই রকম ভাবে ওখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারটাকে লিখবো কি, যে আর গুণন আর, তাহলে প্লাস পি আর গুণন আর মাইনাস, এখানটায় কি এক পি এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 10,000 দিয়ে গুণ হবে, 10,000 পি আর ইজ ইকুয়াল টু 8652। তাহলে এবার দেখো এই 10,000 পি আর প্লাস 10,000 পি মাইনাস 10,000 পি কাটলো। এবার কি কি পড়ে আছে সেখানটায় মানগুলো বসাই। 200 পি আর এর মান আমরা অলরেডি 1 নম্বরে বের করে রেখেছি, তাহলে ওটা বসিয়ে দিই, 420,000 প্লাস এখানেও একবার 420,000
000 আর ইজ ইকুয়াল টু 8652 তো ছিলই, এখানে 4টে শূন্য গিয়ে কি এখানটায় আবার কি গুণ হয়ে গেল। একই রকম ভাবে চলে আসলো কি একদিকে আর একদিকে সংখ্যা, তাহলে এটা গুণ করে এই সাইডে নিয়ে আসি, তাহলে থাকলো কি 420000 আর ইজ ইকুয়াল টু 8652 একটা দুটো তিনটে চারটে বিয়োগ, এখানটায় দেখো 2 দিয়ে 42কে গুণ করব, তাহলে হয়ে গেল কত 4 8 আর শূন্য এখানে দুটো আর এখানটায় চারটে, তাহলে 1 2 3 4 5 6 নিচে লিখলাম যাতে বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে এখানটায় কি করে নি, তাহলে 420000 আর ইজ ইকুয়াল টু বিয়োগটা করো, দেখো 1 2 3 4 1 2 3 4 এইটুকুনি কমন 0 0, এখানটায় কি বিয়োগ করলে 2 5 2, ব্যাস হয়ে গেল। এবার আর এর মানটা বের করি, তাহলে আর ইজ ইকুয়াল টু 2520000 আর এখানটায় 420000, কাটাকাটি করলেই হয়ে যাবে। তাহলে এখানটা একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে কেটে গেল। এবার কি 42কে দেখি কত দিয়ে গুণ করা যায়, 2 কে 6 দিয়ে গুণ করলে 12 চলে আসে, তাহলে 6 2 12, হাতে থাকলো 1, 4 6 24, 1 25, তাহলে দেখো একবারে কেটে দিই, তাহলে হয়ে গেল কি 6, তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল 6%। একই রকম ভাবে 1 নম্বরে বসাবো, তাহলে পি পেয়ে যাব, তাহলে 1 নং থেকে পাই কি যে পি ইজ ইকুয়াল টু 42000 বাই আর এর মান কত 6, তাহলে কাটাকাটি করি, তাহলে হয়ে গেল 7 আর শূন্যগুলো তো শূন্যই থাকলো, তাহলে হয়ে গেল কত 70000 এত টাকা। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল কি যে আসল সমান সমান 70000 টাকা আর সুদের হার সমান সমান 6%। ব্যাস এইটুকুনি কিন্তু অঙ্কটা একটু বড়, ক্যালকুলেশনটা একটু বড়, একটু ভালো করে দেখো এবং ক্যালকুলেশনটা নিজের হাতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স একদম 0 হয়ে যাবে। আর একটু যেহেতু বড় গুণগুলো করতে হচ্ছে, তাই চেষ্টা করো বেশি বার করে রিভিশন করার। তো আজকের ভিডিওটা এই অবধি। আজকের ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট 4টে কোশ্চেন করানো হলো, এই 4টে কোশ্চেন ভালো করে দেখো এবং নিজেরা বারবার প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।